ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, তাকে ফেরত না দেওয়া হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন, জানালেন আইন উপদেষ্টা। গোপালগঞ্জের রিসোর্টে অভিযান, সাবেক আইজিপি বেনজিরের কর ফাঁকির প্রমাণ পেল এনবিআরের গোয়েন্দা শাখা। অতি বিপ্লবী চেতনা দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করা ও হঠকারিতা করা যাবে না, মন্তব্য মির্জা ফখরুলের, ধৈর্য ধরার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতকে দেওয়া চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে তা প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, 25টি জেলায় 2500 গায়েবী মামলা চিহ্নিত করেছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এসব মামলা প্রত্যাহার করার কথাও জানান আইন উপদেষ্টা। তিনি জানান, ফেব্রুয়ারির মধ্যে সারা দেশে যত গায়েবী মামলা আছে তা চিহ্নিত করে প্রত্যাহার করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল আরও বলেন, জুলাই আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার নিয়োগ দেয়া পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে যান। এসব পদে নতুন করে নিয়োগ দিয়ে গায়েবী মামলা চিহ্নিত করতে সময় লাগছে। এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নিব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক ট্রায়াল, নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য। এটার সাথে কোনো বিরোধ নাই। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। বলেন, যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রেজাউলের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। বাংলাদেশ পুলিশ প্রধানদের মধ্যে নানা কারণে বিশেষভাবে আলোচিত, সমালোচিত আর বিতর্কিত বেনজির আহমেদ পদে থাকাকালে ক্ষমতার বাইরে রাজনৈতিক দল আর নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা ছিল তার মজ্জাগত। অবসরের পর বের হয়ে আসে তার পর্বত সমান দুর্নীতির চিত্র। দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে লাপাত্তা বেনজির। তবে দুদকের সন্ধানে বের হয়ে আসতে থাকে তার সম্পদের খোঁজ। এবার সাবেক দাপটে আইজিপি বেনজির আহমেদের সাভানা রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে এনবিআরের গোয়েন্দা শাখা সিআইসি। মঙ্গলবার বিকাল 4টায় অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কর্মকর্তারা। জানান, রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে, তদন্ত শেষে করা হবে মামলা। আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে, করফাকির তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম। যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই করফাকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। বেনজিরের আরো রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজে সিআইসি অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে কি পরিমাণ টাকা পাচার করেছে তারও তদন্ত শুরু করেছে সিআইসি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, গোপালগঞ্জ।
দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানে খুলনা পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ওয়ার্কশপে অর্ধ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি ধরা পড়েছে। সকালে দুদকের অভিযান চলাকালে দেখা যায় ৩২ লাখ টাকা কাজের ২৬ লাখ টাকার কাজ না করেই বিল পরিশোধের সুপারিশ করা হয়েছে। পরিত্যক্ত একটি ওয়ার্কশপের ইট উঠিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে এবং ১০ টন লোহার স্ক্র্যাপ নিলামের নামে বিপুল পরিমাণ নষ্ট যন্ত্রপাতি আত্মসাতের প্রস্তুতি চলছিল। অভিযানটি পরিচালনা করেন দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। এসব অনিয়মের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, কোনো হঠকারিতা করাও ঠিক হবে না। তিনি অভিযোগ করেন, দেশকে একটি জঞ্জালে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার, আর এখন নানা দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজ যেভাবে চায় রাজনীতিবিদ সেভাবে তৈরি হয়। দীর্ঘদিন সংগ্রাম করে সফলতা অর্জনের পর যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। হঠকারিতা করা যাবে না, অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়িয়ে দেবো, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়, যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। বিএনপি মহাসচিব বলেন, সম্ভাবনা তৈরি হয়েছে, সংস্কার প্রস্তাব আসছে, সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হবে। ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচনের কথাও বলেন তিনি। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই, এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এমন আমার সেই জায়গাটা নেই। বিএনপি মহাসচিব আশা করেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে চুয়াডাঙ্গার নাটুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ইশরাক হোসেন। বলেন, আওয়ামী লীগ দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, বিএনপি নেতাকর্মীদের গুম করেছে, এসব অন্যায়ের বিচার হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পণা রায় দাস। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে করে কম দামে পণ্য বিক্রির ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ডক্টর সালেউদ্দিন জানান, কম মূল্যে কৃষিপণ্য বিক্রির বিশেষ ওএমএস সুবিধাভোগী ছিল প্রায় ৮ লাখ মানুষ। এই কার্যক্রমের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়েছে। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, সরবরাহের জটিলতায় চালের দাম কিছুটা বাড়লেও এখন সহনীয় পর্যায়ে রয়েছে। বাজারে ইউরিয়া সারের যেন কোনো সংকট তৈরি না হয় সেজন্য আমদানি অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। ভ্যাট ট্যাক্স বাড়ানো হলেও সার্বিকভাবে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। প্রায় ৮ লক্ষের বেশি লোক আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি ব্যবসা এসছে, এটা এটাও একটা মিলে। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন সরকারিভাবে এবছর ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে ৮ বা ৯ লাখ মেট্রিক টন চাল
আমদানি করা হবে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে প্রথম চালানে আসা 22,000 মেট্রিক টন চাল খালাস কার্যক্রম ও নতুন সাইলো পরিদর্শন শেষে খাদ্য উপদেষ্টা এই তথ্য জানান। মিয়ানমার বাংলাদেশে আরও চাল আমদানি করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি বিবেচনা করছে সরকার। আশা প্রকাশ করেন ব্যাপকভাবে চাল আমদানি শুরু হয় বাজারে চালের দাম কমতে শুরু করবে। এছাড়া রমজান মাসে সারা দেশের দরিদ্র 50 লাখ মানুষের মাঝে 15 টাকা কেজি দরে চাল দেয়া হবে বলে জানান তিনি। আশ্বস্ত করেন রোজায় চাল গমের কোনো সংকট হবে না। সরকারি সেক্টরে আসবে আপনার আশেপাশে প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আসবে, মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। আরও আমরা চেষ্টা করছি অন্য কোনো সুযোগ থেকে পাওয়া যায় কিনা। দরিদ্র শ্রেণীর লোক 30 লাখ মানে 15 টাকা কেজিতে এই রমজান মাস তারপরে পরপর 2 মাস পাবে। এটা আমি আশা করছি যে রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে। মাঘের শীত দাপট দেখাচ্ছে উত্তরে। জবুথবু জনজীবন, হাড় কাঁপানো শীতে কাহিল দিনমজুর ও ছিন্নমূল মানুষজন। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে জেলার 16টি নদ নদী তীরবর্তী 4 শতাধিক চরের প্রায় 5.5 লাখের বেশি মানুষ কাজে যেতে না পারায় না খেয়ে দিন কাটছে দিনমজুর পরিবারগুলোর। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহ বইছে ঠাকুরগাঁয়। হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশায় ঢেকেছে মাঠঘাট। জনদুর্ভোগ চরমে, চুয়াডাঙ্গায় কমছে তাপমাত্রা। মাঘে শীতে জবুথবু জনজীবন, ঘন কুয়াশা, উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। আগামী 10 মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে শুরু হবে প্রথমবারের মতো ফেরি চলাচল। শুধু তাই নয়, দ্বীপটিতে শীঘ্রই গ্যাস অনুসন্ধানের কাজও শুরু হবে। ফেরি নির্মাণ কাজ পরিদর্শন শেষে সব তথ্য জানান জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এতে অবসান হবে যুগ যুগ ধরে চলা কয়েক লাখ মানুষের দুর্ভোগ, সূচনা হবে নতুন দিগন্তের। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র পাড়ে চলছে ফেরি নির্মাণের কর্মযজ্ঞ। চলছে সমুদ্র পর্যন্ত সড়ক নির্মাণ, ড্রেজিং ও বেড়িবাঁধ তৈরির কাজও। আর এতে অবসান হবে দ্বীপটির কয়েক লাখ মানুষের 20 কিলোমিটার সমুদ্র পাড়ি দেওয়ার দুশ্চিন্তা ও দুর্ভোগ। রবিবার প্রকল্প এলাকায় নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির। জানান আগামী মাসে কাঙ্ক্ষিত এ ফেরি চলাচল শুরু হবে। বলেন ভোলার মতো সন্দ্বীপেও গ্যাস পাওয়া যায় কিনা তা শিগগিরই অনুসন্ধান কাজ শুরু হবে। সন্দ্বীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি। এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা, আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করতেছি। তারপরে ওই যে সন্দ্বীপের ব্যাপারও এইটা কতটা হয় এটা দেখে পরে হয়তো একটা সড়ক যোগাযোগেরও আমরা চিন্তা করব। তো এই জন্য এই সরকারের একটা প্রধান হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় নাই সেসব জায়গায় পৌঁছে দেওয়া। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। মার্চের 10 তারিখে আমরা টাইম সেট করেছি, ইনশাআল্লাহ এটাকে চালু হবে। বাংলাদেশ সেনাবাহিনী এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত হতে পারে আমরা গর্বিত, এবং দিনে রাতে যেভাবে পরিশ্রম করে হোক আমরা এটা লাইনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করে দ্বীপের কয়েক লাখ মানুষ। যোগাযোগের ক্ষেত্রে যে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধিত হতে যাচ্ছে, এতে করে সন্দ্বীপবাসী উপকৃত হবে। আমাদের একটা নগরী, যে নগরীর মাধ্যমে সন্দ্বীপের চারটা জিনিস এখানে পর্যটন নগরী এটা হবে ইনশাল্লাহ, শিল্প নগরী হবে ইনশাল্লাহ। উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে সক্ষম এমন ফেরি এই রুটের জন্য তৈরি হচ্ছে। ভবিষ্যতে সন্দ্বীপে ফেরির পাশাপাশি সড়ক নির্মাণ করা যায় কিনা তাও ভাবছে সরকার। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। জয়পুরহাটের পাঁচবিবির ভারত সীমান্তে খুঁটি স্থাপন করার অভিযোগের পর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে দুদেশের মধ্যে সমঝোতা হয়েছে। বিকেল 4টার দিকে সীমান্তে 0 পয়েন্টে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বৈঠকে বিএসএফ সীমান্তের খুঁটি তুলে নেবে বলে জানান 20 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদ নেওয়াজ। এর আগে সকালে স্থানীয়রা পাঁচবিবির উচনা ঘুনাপাড়া 281 পিলার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ করে বিএসএফ।
গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের গণসমাবেশ করেছেন কারখানার কর্মকর্তারা। দুপুরে তেতুইবাড়ি এলাকার বেক্সিমকোর শ্রমিক কর্মচারী ও স্থানীয়দের ব্যানারে সানসিটি মাঠে সমাবেশ হয়। এ সময় বক্তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর কর্তৃপক্ষ গেল বছরের 16 ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত 16টি কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকরা বকেয়া বেতন আদায় ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ কয়েক দফায় অবরোধ ও বিক্ষোভ করেছে। ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি রানী অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা 15,000-এর উপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হয়েছে 9,000 টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দেয়া হলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানান। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে রংপুরের গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার একক আধিপত্যে চরম ক্ষুব্ধ শিক্ষার্থী সহ এলাকাবাসী। নষ্ট হয়েছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। স্কুল প্রধানের অপসারণ দাবিতে লিখিত অভিযোগ করেছেন 7 শিক্ষক। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। দায়িত্ব পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন প্রতিষ্ঠান প্রধান শহীদুল ইসলাম। সব ধরনের সরকারি বরাদ্দ ও স্কুল তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ সহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তার বিরুদ্ধে। এই 10 বছর থেকে যে উনি আছে, এটা একটা পুঙ্খানুপুঙ্খ আমরা হিসাব চাই যে আমাদের স্কুলের টাকাগুলো, পয়সাগুলো আমরা যে বাচ্চাদের কাছ থেকে বেতন নেই এবং আমাদের দোকান আছে, আমাদের জমি আছে স্কুলের, এই অর্থগুলো আসলে কোথায় গেল? হেলমেট সঙ্গে ছিল, হেলমেটটা নিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করে অনেকবার, সেটা শুধু একবার না, বারংবার। আমি শুধু একটা কথাই বলছি যে এভাবে কি প্রতিষ্ঠান চালানো যাবে? আমি এই কথা বলাতে আমাকে একদম সেইভাবে ধরা হয়েছে। স্যারকে শেষ পর্যায়ে মারতে এসেছিল, অনেক খারাপ ভাষাও গালিগালাজ করেছে। প্রধান শিক্ষক শহীদুল ইসলামের অপকর্মে ত্যক্ত বিরক্ত এলাকাবাসীও। ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর আহ্বান তাদের। স্কুল মাঠ সরকারি না, ওইখানকার আমরা ভ্যাট দিছি তাকে, এবং আমাদের হাট লাগাইতে দেয় না। আমরা ওখানে তাকে ভ্যাট দিছি, হাট লাগাচ্ছি। এখানে 7 বার কিন্তু চেষ্টা হয়েছে হেডমাস্টার নিয়োগের জন্য। প্রতিবারে আমি দরখাস্ত করছি, কিন্তু সে নিয়োগ দেয়ও না। এই শহীদুল ইসলাম নিয়োগ দেয় না, নিজেও নিয়োগ নিতে পারে না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার দাবি একটি পক্ষ রাজনৈতিক সুবিধা নিতে অপপ্রচার চালাচ্ছে। এই মুহূর্তে সব মিথ্যা বানোয়াট, এগুলো দলীয় চরিতার্থ করার জন্য আমার ওখানকার বিএনপির যে সদস্য সচিব, সে আমার বিরুদ্ধে এগুলো করছে। আর ভারপ্রাপ্ত একজন কি করতে পারে? এটা তো হলো মিথ্যা। টিচাররা তো স্বাক্ষর করে নাই, আমাকে তো বললো তারা। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের যে অভিযোগটি আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি অলরেডি আমরা সেটা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তদন্তের প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 1959 সালে 1 একর 7 শতক জমিতে প্রতিষ্ঠা পায় শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রধান শিক্ষকের মৃত্যুর পর 2014 সাল থেকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রয়েছেন শহীদুল ইসলাম। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে এতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন সহ অন্যরা। খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে ধ্বংস করা হয়েছে 2 একর গাঁজা ক্ষেত। জোনের উপ অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কলমা ওয়াস আলী মডেল স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
ধামরাইয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা ছাত্রদল। দুপুরে উত্তর জয়পুরায় এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। নবগঠিত ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা হয়েছে ঝিনাইদহের হাট গোপালপুরে। বিকালে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যরা। বাগেরহাটে বিএনপির কমিটি গঠনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নেতাকর্মীদের এক অংশ। স্থানীয় প্রেস ক্লাবে এ সময় বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নড়াইলের লোহাগড়ায়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তারুণ্যের উৎসব উপলক্ষে সেমিনার হয়েছে কিশোরগঞ্জে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। তারুণ্যের উৎসব উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে নাটোরে। জেলা স্টেডিয়ামে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে সিরাজগঞ্জে। সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পিঠা উৎসব হয়েছে গোপালগঞ্জে। সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে উৎসবে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, তাকে ফেরত না দেওয়া হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন, জানালেন আইন উপদেষ্টা। গোপালগঞ্জের রিসোর্টে অভিযান, সাবেক আইজিপি বেনজিরের কর ফাঁকির প্রমাণ পেল এনবিআর এর গোয়েন্দা শাখা। অতি বিপ্লবী চেতনা দিয়ে সমাজে অস্থিরতা তৈরি ও হঠকারিতা করা যাবে না, মন্তব্য মির্জা ফখরুলের, ধৈর্য ধরার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকতে ধন্যবাদ সবাইকে।